আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লেখা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, আমাদের 10টার ক্লাসটা শুরু করতে আজকে 5 থেকে 6 মিনিট দেরি হয়েছে। গতকালকেও দেরি হয়েছিল। সমস্যাটা হচ্ছে, আমি আগে যে সেট আপটায় ক্লাস নিতাম, গত 15 দিন ধরে আমি পুরো সেট আপটা চেঞ্জ করছি। এখন এই নতুন সেট আপটা সেট করতে আমার নিজেরও একটু সময় লাগে, মানে আমি নতুন সেট আপটা এখনও খুব ভালোভাবে ক্যাপচার করতে পারি নাই। এই কারণে আমি ক্লাস আগে যখন নিতাম, আমার ক্লাস ইনশাল্লাহ সবসময় এক্সাক্ট টাইমে শুরু হয়, কখন 1 মিনিট দেরি হয় না। কিন্তু তখন আমি যতটা দ্রুত সেট আপটা রেডি করে ফেলতে পারতাম, এই নতুন সেট আপটা অনেক ক্ষেত্রে আমি অতটা দ্রুত রেডি করতে পারি না। এই কারণে হয়তো আরও কিছুদিন এই সমস্যাটা হতে পারে, একটু রপ্ত না করা পর্যন্ত এই 5-7 মিনিট হয়তো ভবিষ্যতে একটু আপনাদের ধৈর্য ধারণ করতে হতে পারে। এর জন্য আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ টেকনিক্যাল ব্যাপার তো, এটা যত দ্রুত রপ্ত করা যায় তত দ্রুত কাজ করা যায়। যেমন আগের সেট আপ আমার রেডি করতে 2 থেকে 4 মিনিট লাগতো, এখন কোনো দিন 5 মিনিট হয়, কোনো দিন 7 মিনিট লাগে, কোনো দিন 10 মিনিট লাগে, কোনো দিন 15 মিনিটও লাগে। এই কারণে ঝামেলাটা হয়ে যায়। এই জন্য সবাই একটু 8-10 মিনিট মাঝে মাঝে অপেক্ষা করা লাগতে পারে, কারণ সেট আপটা ঠিক মতো ক্লিয়ার করে না নিলে ক্লাস নেওয়ার সময় অনেক ডিস্টার্ব হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের পড়া খুব মজার পড়া এবং খুব সহজ পড়া, একটু মনোযোগ সহকারে দেখলেই আমরা সবাই পারবো। আচ্ছা, গতদিন আমি টাইপ 1 আর টাইপ 2 পড়াইছি, আজকে আমি টাইপ 6 থেকে পড়ানো শুরু করব। খুব মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটা খুব ইজি ক্লাস। টাইপ 6। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 6 এর এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, এই ম্যাথটা 2টা নিয়মে করা যায়। আমি 2টা নিয়মে দেখাচ্ছি, যার কাছে যেটা সহজ মনে হবে সে সেই নিয়মে ফলো করবেন। আচ্ছা, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স। আমি এখন যে নিয়মটাতে করাচ্ছি, আমার মতে এইটাই সবথেকে সোজা নিয়ম। নিয়মটা দেখেন, এখানে 4 টু দি পাওয়ার এক্স আছে কটা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমার টোটাল 4 টু দি পাওয়ার এক্স আছে কটা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে টাইপ 6 এর কোনো ম্যাথ আসলে, যেই ম্যাথই আসুক, আমার প্রথম কাজ কি, এখানে কয়টা আছে এটা গোনা আছে কটা? 1টা, 2টা, 3টা, 4টা। এই বন্ধ কি গুনছেন? আচ্ছা, 4 ইন্টু তাহলে 4 টু দি পাওয়ার এক্স, 4টা 4 টু দি পাওয়ার এক্স আছে, লিখলাম। আচ্ছা, এই 4 এর উপরে যদি কখনো কোনো পাওয়ার উল্লেখ করা না থাকে, আমরা তারে বলছিলাম কি, তারে আমরা 1 লিখবো। এই বন্ধ ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা শিখছি কি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে এই দুইটার বেস যদি দেখতে একই রকম হয়, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটাকে কি লেখা যায়? 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, যেই কথা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 একই কথা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে টাইপ 6 এর কোনো কোশ্চেন আসলে আপনার কাজ কি, এই যে গুনবেন কয়টা 4 টু দি পাওয়ার এক্স আছে। 1 2 3 4টা আছে, লিখলেন 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, 4টা 4 টু দি পাওয়ার এক্স লিখলাম। লেখার পর আমি এই সূত্র অনুসারে এটা লিখলাম। আমার যদি অপশন এরকম দেয়া থাকে, তাহলে অ্যান্সার কত? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। আমার কথা কি সবাই বুঝছেন? 2 নম্বরের কোশ্চেনটা আমি 2 ধাপে 2 রকম করে দিছি। যদি অপশন এটা থাকে, আলহামদুলিল্লাহ হয়েছে, পারা যাবে। আচ্ছা, এখন যদি 2 এর অরের মতো করে আসে কোশ্চেনটা, 2 এর অর, লক্ষ্য করেন, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এটার আমরা গত ক্লাসে কি শিখছিলাম ভাইয়া? 4 রে কি লেখা যায়? 2 স্কোয়ার লেখা যায় না? আপনি গত ক্লাসে কি শিখছিলেন? 4 কে 2 স্কোয়ার লেখা যায়, এটা শিখছেন না? আচ্ছা, তাহলে 4 এর জায়গায় আমরা যদি 2 স্কোয়ার লিখি, তাহলে কি 2 স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, তার মানে কি 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 2, 2 টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 2। তার মানে অপশনটা এভাবেও দিতে পারে, অপশনটা এভাবেও দিতে পারে। এভাবে দিলে তো হয়েই গেল,
আর যদি এভাবে না দিয়া এভাবে দেয় তখন আপনাকে অতিরিক্ত একটা লাইন করতে হবে। লাইনটা কি? 4 মানে কি 2 স্কোয়ার, এরপর গুণ করে দিবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো এক্সাম্পল 2 ডান। যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 2 ডান। সেটা হচ্ছে কি ভাই, আমি 10 মিনিট আগে নেওয়াই শুরু করি। বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় লাইটিং, ফোকাস, এই জিনিসগুলো রেডি করতে হয়, মানে সব কিছু রেঞ্জে পাচ্ছেন কিনা। এটা করতে গেলে এক এক সময় এক এক দিন সময় লাগে, কোনো দিন দ্রুত হয়ে যায়, কোনো দিন একটু দেরি হয়। আর এটা তো আমি একদম নতুন সেট আপ নিছি, এইখানে এটা এখন পর্যন্ত আমি খুব দ্রুত ক্যাপচার করতে পারতেছি না, মানে শিখতে তো একটু সময় লাগে। আগেরটা তো আমার মুখস্থ ছিল, কথা কি বুঝছেন? আশা করি 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ ইজি হয়ে যাব। আচ্ছা, এক্সাম্পল 2 বুঝছেন না? এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা, এক্সাম্পল 5টা দেখেন। আমি আপনার বলছি কি, টাইপ 6-এর যখনই কোনো কোশ্চেন আসবে, আপনার গল্প কি, এই জায়গায় কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে আমার মোট আছে কয়টা? 5টা 5 টু দি পাওয়ার -3 আছে। এই পর্যন্ত বুঝছেন? তার মানে টাইপ 6-এর যখনই কোনো কোশ্চেন আসবে, আমার গল্প কি, পুরোটা আমি শুধু গুনবো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তার মানে কি 5টা 5 টু দি পাওয়ার -3 আছে। এটার পাওয়ার কত? 1। তাহলে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 1 - 3। তার মানে আলটিমেটলি আসে কত? 5 টু দি পাওয়ার -2। সবাই কি বুঝছেন? আচ্ছা, অ্যান্সার যদি এটা দেওয়া থাকে, মোস্ট ওয়েলকাম, অঙ্ক হয়ে গেছে। অ্যান্সারটা চাইলে এভাবেও দিতে পারে, অথবা এভাবে দিতে পারে। আচ্ছা, 5 টু দি পাওয়ার -2, 5 টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার -n, এটা সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার -n, এটা সমান সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n। তাহলে 5 টু দি পাওয়ার -2, এটার কি লেখা যায়? 1/5²। a টু দি পাওয়ার -n সমান সমান কি? 1/a টু দি পাওয়ার n। তাহলে আপনার যদি এটা অ্যান্সার থাকে তো আলহামদুলিল্লাহ। এটা না দিয়ে অপশনটা এভাবে দিতে পারে, 5 টু দি পাওয়ার -2 কি লেখা যায়? 1/5²। আচ্ছা, 1/5² কি লেখা যায়? 1/25। তার মানে প্রশ্নের অ্যান্সার এটা আসবে। এটাও অপশনে থাকতে পারে, এরকমও অপশন আসতে পারে, এইরকমও আসতে পারে। তাহলে টাইপ 6 সামারিকে সবগুলো শুধু মুখে যোগ করবেন। আমার মতে এটাই সবচেয়ে ইজি মেথড। এইখানে আরেকটা মেথড দেখাচ্ছি না, এটা হচ্ছে কমন নিয়ে করার। ওইটা আবার অনেকের প্যাচ লেগে যেতে পারে। যদি কমন নেওয়ার মেথডটা শিখার আগ্রহ থাকে, আমি যেদিন লাস্ট ক্লাস নেব, মানে সলভ ক্লাস, সেদিন একটু দেখিয়ে দিতে পারি। মানে এখন আবার অনেকে প্যাচ খেয়ে যাবে যে কমন নিয়ে আবার কী করবো। এদের আমার মতে এটাই সবচেয়ে ইজি মেথড, এই কারণে এই মেথডটা আমি শিখাইলাম। যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ডান। যারা নোটিফিকেশন পান না
গ্রুপে একটা পোস্ট দেন, আমি আজকে ক্লাসের পর একটা স্ট্যাটাস দিয়ে জানাবো নোটিফিকেশন পাওয়ার সিস্টেমটা কি। আমার একটু মনে করে দেন কেউ, আমি যদি ভুলে যাই আমাকে একটু মেসেঞ্জারে নক দেন যে ভাই ওই নোটিফিকেশন কীভাবে পাওয়া যায়, এটার একটা স্ট্যাটাস দিতে বলছিলেন, যদি আমি দিতে ভুলে যাই এটা একটু নক দিয়ে আমার মনে করে দিন। আচ্ছা, টাইপ 6 দেন আমরা সবাই বুঝছি না? গুড। এবার আসেন টাইপ 3। আচ্ছা, টাইপ 3-তে আমরা প্রথমে একটা ফর্মুলা শিখব। ফর্মুলাটা আমি একটু আগে লিখছি, a টু দি পাওয়ার মাইনাস n, এটা সমান সমান হবে 1/a টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার মাইনাস n এটা সমান সমান কি হবে? 1/a টু দি পাওয়ার n। আচ্ছা, মানে কি? আপনাকে কোথাও যদি দেয়া থাকে a টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে a টু দি পাওয়ার মাইনাস 1 এটার কি লেখা যাবে? 1/a। যদি কোথাও দেয়া থাকে a টু দি পাওয়ার মাইনাস 3, এটার কি লেখা যাবে? 1/a কিউব। আচ্ছা, কোথাও যদি দেয়া থাকে x টু দি পাওয়ার মাইনাস 5, এটার কি লেখা যাবে? 1/x টু দি পাওয়ার 5। কোথাও যদি দেয়া থাকে 1/x কিউব, এটার চাইলে কি লেখা যাবে? x টু দি পাওয়ার মাইনাস 3। আমি কি বুঝাইতে পারছি? মানে a টু দি পাওয়ার মাইনাস n দেয়া থাকলে হবে 1/a টু দি পাওয়ার n, আর 1/a টু দি পাওয়ার n দেয়া থাকলে হবে a টু দি পাওয়ার মাইনাস n। সবাই কি বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমাদের ফরম্যাটটা কি? a টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার মাইনাস n যদি দেয়, তার মানে কি a টু দি পাওয়ার মাইনাস 1 দিলে কি 1/a, a টু দি পাওয়ার মাইনাস 3 দিলে কি 1/a কিউব, x টু দি পাওয়ার মাইনাস 5 দিলে কি 1/x টু দি পাওয়ার 5। যদি কখনো 1/x কিউব দেয়, তখন এটারে চাইলে আবার কি লেখা যায়? x টু দি পাওয়ার মাইনাস 3। সবাই কি ফর্মুলাটা বুঝছেন? যদি ফর্মুলা বুঝে থাকেন, এক্সাম্পলগুলো করতে খুবই অল্প সময় লাগবে। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এক নম্বর এক্সাম্পলে কি বলছে দেখি। আচ্ছা, মনে করেন কোশ্চেনটা এতটুকু দিছে। এক নম্বর এক্সাম্পল পুরোটা আমি লেখি নাই। মনে করেন প্রথমে দিছে a টু দি পাওয়ার মাইনাস 1। যদি এরকম দিত শুধু a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি আপনি জানেন কি? a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/a। আচ্ছা, যদি বলে b টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/b। এবং তো ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি আপনি লসাগু করেন, তাহলে ab, এখানে আছে b প্লাস a, দ্যাট মিনস এটা কি লেখা যায়? a প্লাস b বাই ab। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কোশ্চেনটা যদি এরকম আসতো a টু দি পাওয়ার মাইনাস 1, a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/a, b টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/b। আচ্ছা, এখন আমি লসাগু করে পাইছি কি a প্লাস b ডিভাইডেড বাই ab। ক্লিয়ার? তাহলে কোশ্চেন যদি এরকম দিত, তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার, তাই না? আচ্ছা, এবার কোশ্চেন করছে কি এই টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে দিছে। খুব ভালো কথা। টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে দিছে। আচ্ছা, এবার একটা জিনিস সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন, আমরা একটা টেকনিক শিখব। আপনি যদি বেসিক দিয়ে করেন, আপনার বেসিক ফরম্যাটটা কি ছিল? a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n, তাই না? আচ্ছা, প্রথমে আমি ডিটেলসটা দেখাচ্ছি বুঝার জন্য, কিন্তু পরীক্ষা আমরা কখনোই ডিটেলস করবো না এমসিকিউতে। a টু দি পাওয়ার মাইনাস n মানে কি 1/a টু দি পাওয়ার n, তাই না? তাহলে এইটা হচ্ছে কি সামথিং টু দি পাওয়ার মাইনাস 1। এই এরে আপনি পড়বেন সামথিং নামে। তাহলে আমি শিখছি কি সামথিং টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান কি 1/, সামথিং টু দি পাওয়ার n, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় সামথিংটা কি a প্লাস b ডিভাইডেড বাই ab। আচ্ছা, এরপর ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস অনুসারে আমরা কি শিখছি? এই উপরের দুইটা হয় গুণ ডিভাইডেড বাই মাঝখানের দুইটা গুণ। তাহলে 1 এর সাথে a প্লাস b গুণ করলে হচ্ছে a প্লাস b। তাহলে ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন অনুসারে যদি ডিটেলস করেন, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই ab টু দি পাওয়ার মাইনাস 1 এর কি লেখা যায়? ab ডিভাইডেড বাই a প্লাস b। ডিটেলসটা কি সবাই বুঝছেন?
সামথিং টু দি পাওয়ার মাইনাস এন মানে কি হবে 1 ডিভাইডেড বাই সামথিং টু দি পাওয়ার এন। এটা সামথিং মানে কি a প্লাস বি ডিভাইডেড বাই ab, তাহলে 1 ডিভাইডেড বাই a প্লাস বি ডিভাইডেড বাই ab। এরপর আমি ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাসটা দেখাইছি, সেখান থেকে পাইলাম ab ডিভাইডেড বাই a প্লাস বি। এটা হচ্ছে ডিটেলস। আচ্ছা, এখন এমসিকিউ পরীক্ষায় কিন্তু আমাদের এত কিছু লেখার সুযোগ নাই। এমসিকিউ পরীক্ষায় কি করবেন দেখেন, যখনই এরকম কোনো স্ট্রাকচার আসবে সামথিং টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সামথিং টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে, আপনি এই মাইনাস ওয়ানটা বাদ দেওয়ার জন্য শুধু উপরের মানরে নিচে নেবেন, নিচের মানরে উপরে নেবেন। যারা মুখে মুখে করতে চান তারা কি করবেন, উপরের মানকে নিচে নেবেন, নিচের মানকে উপরে নেবেন। কথা কি বুঝতে পারছি? তাহলে শর্টকাটটা কি, সামথিং টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি হয় তখন কাজ কি উপরে নেব নিচে, নিচে নেব উপরে। আর যারা বেসিক দিয়ে করতে চান তারা হচ্ছে এই নিয়মটা ফলো করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 1 ডান। এটা ডান হলে বাকিগুলো পড়াতে টাইম লাগবে না। এক্সাম্পল 1 ডান লেখেন। সামথিং ম্যাথমেটিক্সে যখনই কোনো সূত্র পড়বেন, ওই সূত্রে যে উপাদানটা দেওয়া আছে এটার নাম হচ্ছে সামথিং। কারণ আমরা সাধারণত কি সবগুলো সূত্র শিখি এক্স দিয়া, আর পরীক্ষার প্রশ্নে কি সবসময় এক্স থাকবে, এক্সের জায়গায় 3x থাকতে পারে, 5x থাকতে পারে, 2a থাকতে পারে, 7a থাকতে পারে। এর জন্য সূত্রের এক্স এর নাম হচ্ছে অলওয়েজ সামথিং। আচ্ছা, এক্সাম্পল 1 যাদের ডান হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আসলে আমি এক্সাম্পল 4টা দেখাই দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। কি লেখা যায়, লেখা যায় না? আমি পুরো ডিটেলসটা প্রথমে করে দিচ্ছি। এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি 1 বাই বি, আর এ টু দি পাওয়ার মাইনাস টু মানে কি 1 বাই এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, কি করছি, বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা মানে আমি জানি কি 1 বাই বি, কারণ মাইনাস এন সমান সমান কি 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। অনুরূপভাবে এ টু দি পাওয়ার মাইনাস টু, এটা মানে কি 1 বাই এ স্কোয়ার। এবার তো ঠিক আছে। আচ্ছা, এখন বাংলা গুণ করেন, এ স্কোয়ার ইন্টু 1 বাই বি মানে কি এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বাই বি বাই এ স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস যারা করেন নাই তারা গ্রুপে ক্লাসটা দেওয়া আছে, করে নেবেন। এখান থেকে আমরা শিখছি কি এই উপর আর নিচ গুণ করবো, এ স্কোয়ার আর এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার 4। যারা বোঝেন না তাদের জন্য হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এর পাওয়ার 2, এর পাওয়ার 2, তার মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার 2 প্লাস 2, দ্যাট মিনস হচ্ছে এ টু দি পাওয়ার 4। তাহলে উপরে আসে এ টু দি পাওয়ার 4 আর নিচে হচ্ছে মাঝখানের দুইটা গুণ, দ্যাট মিনস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমরা জানি কি এ টু দি পাওয়ার এন সমান সমান কি এ টু দি পাওয়ার এম এন। তাহলে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 8। এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার 4 ইন্টু স্কোয়ার, আমি কি বলছি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই দুইটা পাওয়ার হবে গুণ। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয় তখন এই পাওয়ার দুইটা গুণ করতে হয়, তার মানে কি এ টু দি পাওয়ার 8 আর নিচেরটা কি বি টু দি পাওয়ার 4। সবাইকে আমি বুঝাইতে পারছি? এই সূত্রগুলো আমি আগামী ক্লাসে সূত্রের জন্য আমি একটা আলাদা টাইপ বানাইছি, ওই সূত্রগুলো নিয়ে আগামী ক্লাসে আরও ডিটেলস কথা হবে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আরেকটা এক্সাম্পল করাই ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 6,
এক্সাম্পল নাম্বার 6। ছয় নম্বর ম্যাথটা বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা ভাইয়া, এই ধরনের কোশ্চেন যখন দেয় এগুলা কি একাধিক উপাদানের কোশ্চেন, তাই না? একাধিক উপাদানের যদি কোনো কোশ্চেন দেয়, আপনার টার্গেট হচ্ছে শুধু একটা উপাদান খেয়াল করেন। এখানে কি একাধিক উপাদান দিছে না? যদি একাধিক উপাদানের কোনো ম্যাথ দেয়, আপনার জন্য খুব মনোযোগ সহকারে যেটা করতে হবে, আপনি প্রথম উপাদানটা নিয়ে একটু দেখেন কি করা যায়। রুট এক্স টু দি পাওয়ার -2, এটা কি লেখা যায়? 1/x²। এই পর্যন্ত কি বুঝছেন? প্রথমটারে কি লেখা যায়? রুট এক্স টু দি পাওয়ার -2 মানে কি 1/x²। আচ্ছা, এবার বাকিগুলোর গল্প তো এক হবে। এই জায়গায় যেই গল্প, বাকিগুলোর জায়গায় দেখবেন একই গল্প হবে। তাহলে y টু দি পাওয়ার -2 মানে কি? z টু দি পাওয়ার -2 মানে কি? এই পর্যন্তকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসেন বাংলা গুণ। y²/x² ইন্টু z²/y² ইন্টু x²/z²। আচ্ছা, এবার এটারে যদি গুণ করেন, এই রুট করেন, তাহলে কি y/x ইন্টু z/y ইন্টু x/z। এটা রুট করছেন। y² মানে কি y, x² মানে কি x, z² মানে কি z, y² মানে কি y, x² মানে কি x, z² মানে কি z। এটা কাটা, এটা কাটা, এটা কাটা, ফাইনালি আসে কত? 1। তার মানে অ্যান্সার কত? 1। এই জিনিসটা আরও একভাবে করা যাবে। দুইটা ক্যালকুলেশনই দেখাচ্ছি, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটা করবেন। এটা রুট করে দিয়েছেন। আচ্ছা, রুট দেখে বিষয়টা অনেক ইজি হয়ে গেছে, কিন্তু রুট না হয়ে যদি কিউব আসতো, এর জন্য আমরা এই নিয়মে করব না। কোনো ম্যাথমেটিক যদি আসে, আমরা এই নিয়মে করব না। আমরা কি করব দেখেন, এই পর্যন্ত বের করছি না? করার পর এই জিনিসটারে পুরোটারে গুণ করেন। এটা সবাই খাতায় সূত্র লেখেন। রুট এ ইন্টু রুট বি, এটা সমান সমান লেখা যায় রুট এ বি। রুট এ ইন্টু রুট বি, এটা সমান সমান কি লেখা যায়? রুট এ বি। আবার রুট এ বি সমান সমান লেখা যায় কি? রুট এ ইন্টু রুট বি। সবাই মাথায় এটা ঢুকায় নেন। ঢুকাইছেন? রুট এ ইন্টু রুট বি মানে কি? রুট এ বি, অথবা রুট এ বি দেওয়া থাকলে কি লেখা যায় এটারে? রুট এ ইন্টু রুট বি। আচ্ছা, তাহলে যদি দুইটা উপাদান না দিয়ে তিনটা উপাদান দেয়, রুট এ ইন্টু রুট বি ইন্টু রুট সি, এটা কি লেখা যায়? রুট এবিসি। কথা কি বুঝতে পারছি? রুট এ ইন্টু রুট বি ইন্টু রুট সি সবগুলোর ভিতরে কি পজিটিভ, তাই না? এটাও ধনাত্মক ভিতর, এটাও ভিতর ধনাত্মক, এটাও ভিতরও ধনাত্মক। তাহলে আমরা কি লিখবো পুরোটারে? এখন এটা কাটেন, এটা কাটেন, এটা কাটেন, আসে কত? রুট 1। দ্যাট মিনস কি 1। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে গল্পটা কি? রুট এ ইন্টু রুট বি, এটা সমান সমান একটু মাথায় ঢুকে রাখেন, রুট এ বি। আর যদি রুট এ বি দেওয়া থাকে, তখন তাহলে সেটারে কি লেখা যায়? রুট এ ইন্টু রুট বি। আচ্ছা, দুইটা উপাদান না দিয়ে যদি তিনটা উপাদান দেয়, রুট এ ইন্টু রুট বি ইন্টু রুট সি, তখন কি? রুট এবিসি। কথা কি সবাই বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 ডান লেখেন যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি। সূচক শেষ হলে পাটিগণিত শুরু করেন প্লিজ, তাতে আমাদের অনেক উপকার হবে। আচ্ছা ভাই, আমি এইটার ব্যাখ্যা প্রথম গাইডলাইন ক্লাসে দিছি, আবার রাহাত জব ম্যাথে যেদিন আমি গাইডলাইন নিছি সেদিনও আমি দিছি। এটা হচ্ছে 44 বিসিএস সহ সকল নিয়োগের প্রিলির ব্যাচ। 44 বিসিএস সহ সকল নিয়োগের প্রিলির ব্যাচ মানে কি? এখানে ব্যাংক বাদে সবগুলা নিয়োগই পড়ানো হবে, কিন্তু প্রথম লাইনটা ছিল কি? 44 বিসিএস সহ। তার মানে প্রথমে 44 বিসিএস এর ফুল সিলেবাস শেষ করা হবে,
তারপর অন্যান্য নিয়োগের অংশ পড়ানো হবে। আচ্ছা, যেহেতু 44 বিসিএস এর ফুল নিয়োগ আমি প্রথমে শেষ করব, স্বাভাবিকভাবে আমাকে বিসিএস সিলেবাস অনুসারে পড়াতে হবে। বিসিএস সিলেবাসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে কোশ্চেন আসবে 9 মার্কের, পাটিগণিত থেকে কোশ্চেন আসবে 3 মার্ক। আমি বীজগণিতের 3টা অধ্যায় যখন পড়াবো, সূচক ধরা, লগারিদম, আপনি 3 মার্ক শেষ। আর পাটিগণিতে 6টা অধ্যায় পড়াইলে 3 মার্ক শেষ। তার মানে আমার সূচক ধরা, লগারিদম পড়াতে যেই সময় লাগবে, একই সময় আমি পাটিগণিতের অর্ধেক পড়াইতে পারতাম। অর্ধেক পড়াইলে আপনি 1.5 মার্ক হইতো। তার মানে পাটিগণিত ভাই আমি অনেক পরে পড়াবো, এটা আমি প্রথম দিনই বলে দিছি, এবং কেন পরে পড়াবো এটার ব্যাখ্যা আমি দিয়ে দিছি। সুতরাং এই অনুরোধটা আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকজনই লিখছেন, এবং যুক্তিটা অবশ্যই আপনাদের গ্রহণযোগ্য যুক্তি, যে ভাই আমাদের সামনে প্রাইমারির পরীক্ষা, প্রাইমারিতে আবার পাটিগণিত থেকে বেশি কোশ্চেন আসে। এটার ব্যাখ্যা আমি দিছিলাম যে এইবারের যেই কোর্স, মানে এই 44 বিসিএস পিডি সহ সকল নিয়োগের এই ব্যাচটা, এই ব্যাচের পড়া দিয়ে এই যে জানুয়ারির প্রাইমারি পরীক্ষাটা হবে, এটা কাভার হবে না। এটা আমি প্রথম দিন একদম স্পষ্ট বলে দিছি। কিন্তু এই ব্যাচটা পুরো যখন শেষ হবে, এই ব্যাচের পড়া দিয়া আপনি পরের প্রাইমারির পরীক্ষাটা দিতে পারবেন। তার মানে এইবারের প্রাইমারির পরীক্ষার সাথে এই ব্যাচের কোনো সম্পর্ক নাই। এগুলো আমি প্রথম ক্লাসে একদম এ থেকে যে পর্যন্ত ক্লিয়ার করে দিছি। যারা আমার গাইডলাইন ক্লাস করছেন, আমি এই কথাগুলো বলছি না, একটু কমেন্টস করেন তো। একদম আমি ক্লিয়ার কাট বলছি ভাইয়া, আমার ভিতর কোনো ভনিতা নাই, এবং আমি যা বলি সরাসরি বলি। এগুলো সব আমার প্রথম ক্লাসে বলা। যে যে প্রশ্নগুলো আপনারা করতেছেন, হয়তো অনেকে পরে ভর্তি হয়েছেন অথবা ভুলে গেছেন। আমি এই কথাগুলো একদম প্রথম দিন বলছি, যেদিন আমি স্টার্ট করব, যে এই ব্যাচ এই প্যাটার্নে পড়ানো হবে। এবং আমি প্রথম দিন এই কথাও বলছি, কোনো পরীক্ষা গুগল ফর্মে আমি নেব না। আমি প্রথম দিনই বলে দিছি কোনো পরীক্ষা গুগল ফর্মে হবে না। কেন হবে না সেটার ব্যাখ্যাও দিছি। লেকচার শিট একসাথে দেওয়া হবে না, এটাও আমি ব্যাখ্যা দিয়ে দিছি। তার মানে আপনারা দাবি অবশ্যই করবেন, কিন্তু যেই জিনিসগুলো আপনারা করতেছেন দাবি, এই জিনিসগুলো যে জিনিসগুলো আমি করতে পারবো না, এটা আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি। কথা কি বুঝছেন? কেন করতে পারবো না তার আমি ব্যাখ্যা দিয়ে দিছি। আচ্ছা, এগুলো আমি বলছি, যা বলছি আমি সেটা মেনটেন করেই চলি। আচ্ছা, যদি তাহলে টাইপ আর কারো যদি প্রাইমারির পরীক্ষা খুব সিরিয়াসলি দেওয়ার ইচ্ছা থাকে, আমার একটা আলাদা প্রাইমারির ব্যাচ আছে এইবারের প্রাইমারি পরীক্ষার জন্য। ওটার ফি খুব কম, ওখানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যাদের আগ্রহ আছে আমার সাথে যোগাযোগ করেন, অল্প টাকা ফি, ওটাতে ভর্তি হন যদি খুব দরকার হয়। আর আগামী প্রাইমারি পরীক্ষার জন্য কোনো কোর্স করতে হবে না, এই কোর্স করলেই যথেষ্ট। এই জন্য ভাই মন খারাপ করেন না, কারণ সবার ডিমান্ড তো ফিল আপ করা আমার পক্ষে সম্ভব না। এই জায়গায় আলটিমেটলি সবাই কমন যেই গোল, এই গোল অনুসারে আগাতে হবে। ম্যাথটা আমি অনেক দেখেন, আচ্ছা বলা হয়েছে এত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, এত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। দেখেন আপনার কি বলছে, এ টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে বি, দেয়া আছে কি দেখেন, এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি। আবার দেয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে সি। আবার দেয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান সমান হচ্ছে এ। আচ্ছা, প্রথমে আমি অঙ্কটা সলভ করি, তারপর আমি ব্যাখ্যা দিতেছি। আপনি কি আছে, দেয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান সমান হচ্ছে এ। আচ্ছা, খুব ভালো কথা। এরপর দেখেন আপনার আরেকটা জিনিস দেয়া আছে, কি দেয়া আছে, সি এর মান দেয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। আপনি প্রথমে এই অংশটুকু নিলেন, কি নিছেন, সি টু দি পাওয়ার জেড সমান সমান হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সি টু দি পাওয়ার জেড সমান সমান আমি নিলাম এ, খুব ভালো কথা। এখন সি এর একটা মান দেয়া আছে কি, বি টু দি পাওয়ার ওয়াই। এগুলো বোঝানোর জন্য লিখতেছি। সি এর মান দেয়া আছে কি, বি টু দি পাওয়ার ওয়াই। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনি জানেন কি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন,
যদি হয় তাহলে এই দুইটা পাওয়ারের গুণ করতে হয়, তাহলে কি a টু দি পাওয়ার mn, তাহলে এটারে কি লেখা যায় b টু দি পাওয়ার yz সমান সমান কি a। এগুলো সাধারণত রিটেনে আসে, এইবারও 41 রিটেনে এই প্যাটার্ন একটা কোশ্চেন আসছে, b টু দি পাওয়ার yz সমান সমান কি a, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন আবার b এর মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার x, b এর মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার x, এই পর্যন্ত কি ঠিক আছে। এখন b এর মান দেওয়া আছে কি a টু দি পাওয়ার x, এখান থেকে দেখি a টু দি পাওয়ার x টু দি পাওয়ার yz সমান সমান কি a, বা এটার কি লেখা যায় a টু দি পাওয়ার xyz, মানে কি এখানের পাওয়ার আর এই বাইরের যে পাওয়ার দেয়া থাকবে এই পাওয়ারটাকে গুণ করা যায়, এই যে এই সূত্র অনুসারে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার mn, এই দুইটা পাওয়ারের গুণফল। আচ্ছা, আমি বলছি কি যখনই কোনো পাওয়ার দেয়া থাকে না সেটার পাওয়ার হচ্ছে কত 1। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গার বেজও a, এই জায়গার বেজও a, তাহলে দুই জায়গার বেজ যদি একই হয় তাহলে কি পাওয়ার দুইটা সমান, এটা আমরা গত ক্লাসে শিখছি না, তার মানে xyz সমান সমান হচ্ছে 1। এই হলো পুরা ম্যাথ, কথা কি বুঝছেন। এটা হচ্ছে এবার 41তম রিটেনে এই টাইপের একটা কোশ্চেন আসছে, এগুলো সাধারণত রিটেনে আসে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমসিকিউতেও দেয়, এটা খুবই জনপ্রিয় ম্যাথ, এমসিকিউতে প্রচুর আসে। এই ধরনের কোশ্চেন আসলে 1 মিনিট সময় নিয়ে সলভ করতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যে ভাইয়া আপনি সিজেড সমান সমান এ ধৈরা করছেন, তাই না, আপনি সিজেড সমান সমান এ ধৈরা করছেন, এইটা না ধৈরা অন্য জিনিস ধরলেন না কেন। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি সিজেড কেন ধরছি এটার আগে ব্যাখ্যায় আসেন। আপনার সিজেড যদি আপনি সমান সমান এ ধরেন, সিজেড যদি সমান সমান এ ধরেন, তাহলে এখানে আপনি কি সি এর একটা মান পাচ্ছেন না। সিজেড সমান সমান আমি যদি এ ধরি, সি এর আমার একটা মান আছে, আমি মানটা বসাইতে পারি, তাই না। বিষয়টা একটু দেখেন, আপনি সিজেড সমান সমান এ কেন ধরছেন, কারণ আপনি সি এর একটা মান আছে, এই মানটা বসাইতে পারেন, বসাইলে আপনার ক্যালকুলেশনটা ইজি হয়। এখন আপনি বিওয়াই সমান সমান যদি সি ধরতেন, দেয়া আছে বিওয়াই সমান সমান সি, এখন এখানে আপনি বি এর মান যদি বসান, বি এর মান বসালে আসে কি দেখেন এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান কি সি। আচ্ছা, এরপর কি করবেন ভাইয়া, এরপর আপনার সি এর তো কোনো ভ্যালু বসাতে পারতেছেন না, মানে আপনার ক্যালকুলেশনটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এর জন্য এই ম্যাথ করার সময় আপনাকে দেয়া আছে এমনটা ধৈর্য করতে হবে যেটাতে আপনি মানগুলা খুব ইজি বসাইতে পারেন। আপনি কি আমার কথা বুঝছেন। এই জন্য এই ধরনের কোশ্চেন আসলে সবসময় দেখবেন শেষ থেকে বিষয়টা কি দাঁড়ায়, মানে শেষের ভ্যালুটা দিয়েই কি শুরু করা যায় কিনা। আমার কথা বুঝছেন। এই দুইটা ম্যাথ শিটের করবেন, আপনার কাছে যে গাইড বইটা আছে সেই 2-4টা ম্যাথও করবেন, 41তম লিখিতর ম্যাথটাও করবেন। আমার কথা কি বুঝছেন। যদি বুঝে থাকেন, এগুলো সাধারণত রিটেন ম্যাথ, কিন্তু কোনো কারণে প্রিলিতে দিয়ে দিতে পারে, প্রায় দেয়, দিলে যাতে আপনি পারেন। টাইপ 4 ডান, এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 4 ডান। সাউন্ডটাতে কেন মাঝে মাঝে প্রবলেম হচ্ছে এটা তো নিজেও বুঝি না। আমার তো আগের সাউন্ডই ভালো ছিল তাইলে। সাউন্ডের কাহিনীটা বুঝতেছি না। সাউন্ড সেট আপও তো চেঞ্জ করলাম, দেখি আবার আগের সেট আপই ফিরে যাবো নাকি। আর আরেকটা সমস্যা ছিল, আমি যেই বাসায় ক্লাস নেই এই বাসায় কোনো জিনিসপত্র এখন পর্যন্ত আনা হয় না, এখানে সাউন্ডটা কিছুটা প্রতিধ্বনিও হয়। যারা এই ম্যাথটা কম বুঝছেন ক্লাসের শেষে আরেকবার দেখিয়ে দেবো, সমস্যা নাই। যারা টাইপ 4 একটু কম বুঝছেন সমস্যা নাই, টাইপ 4 আমি আবার দেখিয়ে দেবো। যারা কম বুঝছেন ক্লাসের শেষে দেখানো হবে। আচ্ছা, মোটামুটি অনেকেই বুঝছেন। যারা টাইপ 4টা কম বুঝছেন ক্লাসের শেষে আমি টাইপ 4টা আরেকবার দেখাবো। এবার আসেন টাইপ 5।
খুবই সোজা জিনিস, একটু মনোযোগ সহকারে শুধু দেখতে হবে। টাইপ 5 খুবই সোজা জিনিস, একটু শুধু মনোযোগ দিতে হবে। আমি খুব ধীর স্থিরভাবে পড়াচ্ছি, কারণ এগুলো সোজা এবং এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, টাইপ 5টা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 1 নম্বর অঙ্কটা আমি পুরোটা ডিটেলস করে দিচ্ছি, এরপরে আর কোনো ম্যাথ আমি পুরোটা করে দেবো না, শুধু নিয়মগুলো ধরাই দেবো। খুব মনোযোগ সহকারে দেখেন, আমি অনেক সময় নিয়ে টাইপ 5টা বুঝাবো। প্রথমে আসেন অঙ্ক নম্বর 1। আচ্ছা, মনে করেন আপনারা এই কোশ্চেনটা দিছি, বাকিগুলো বুঝা যান। এই কোশ্চেনটা দিছি। আচ্ছা, এই কোশ্চেনটা আপনি কীভাবে সলভ করবেন? আমরা জানি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি দুইটা জিনিস ভাগ আকারে থাকে আর এই বেস দুইটা যদি দেখতে একই রকম হয়, তখন আমরা জানি কি a টু দি পাওয়ার m মাইনাস n। এই সূত্রটা তো আমরা সবাই জানি না? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এই দুইটা বেস যদি দেখতে একই রকম হয়, তাহলে ফর্মুলাটা কি ছিল? a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা, তাহলে এই জায়গার এই বেস আর এই বেস দুটো দেখতে একই রকম, তাহলে এটাতে লেখা যায় কি? a টু দি পাওয়ার p মাইনাস কিউ টু দি পাওয়ার p প্লাস কিউ, এই লেখা যায়। আচ্ছা, এরপর আপনারা আমি শিখেছি কি, প্রথমে আমি ডিটেলসই করাচ্ছি, এত কিছু লাইন লেখা লাগবে না পরীক্ষায়। এরপরটা কি লেখা যায়? এটারে p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। কারণ আপনারা আমি শিখেছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এরকম দুইটা পাওয়ার থাকলে পাওয়ার দুইটারে গুণ করতে হয়। তাহলে এই দুইটারে যদি গুণ করেন তাহলে আসে কি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ। তার মানে ফাইনালি আসে কি a ইন্টু p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এতটুকু কি সবাই বুঝছেন? কি করছি? a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার q, এটাকে কি লেখা যায়? a টু দি পাওয়ার p মাইনাস কিউ লিখলাম। আচ্ছা, পরীক্ষার হলে এমসিকিউ পরীক্ষায় এই লাইনটা না লিখে করা শিখবেন। কি করবেন? এরপর আপনারা আমি শিখেছি কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি এরকম হয়, তাহলে এই পাওয়ার দুইটারে গুণ করতে হয়। তাহলে a টু দি পাওয়ার কি mn, তাহলে একটা হচ্ছে p মাইনাস কিউ আর একটা হচ্ছে p প্লাস কিউ। আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে জানি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা আসে কি a টু দি পাওয়ার p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই অংশ যদি বুঝে থাকেন, বাকি সব অংশ একই জিনিস। কি বলছে? a টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই a টু দি পাওয়ার আর কিউ প্লাস আর ডিভাইডেড বাই আর প্লাস পি। আচ্ছা, এখন বাকি অংশগুলো একই জিনিস কি a টু দি পাওয়ার কিউ মাইনাস আর কিউ প্লাস আর। তাহলে এটা কি আসবে? a টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা কি আসবে? a টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি, a টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এই বন্ধু ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আমি শিখেছি কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। এই জায়গায় সবগুলা বেজ একই, সবগুলা বেজ যদি একই হয় তাহলে কি করা যায়? এই যে পাওয়ারগুলোরে আমরা যোগ করে দিই, তাই না? তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এই পি স্কোয়ার এই পি স্কোয়ার কাটা, এই কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ার কাটা, এই আর স্কোয়ার কাটা। তার মানে আসে কি a টু দি পাওয়ার 0। প্রথম ক্লাসে আমরা শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। সবাইকে আমি বুঝাইতে পারছি? এই ধরনের যদি ম্যাথগুলো আসে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ম্যাথগুলো করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি, সবাই 1 নম্বর কোশ্চেনটা একটু শিটটা হাতে নেন। 1 নম্বর কোশ্চেনটা 3 ভাবে আসতে পারে। যদি ললিপপ ভাবে আসে তাহলে 1 যে m টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিবে, মানে এই লাইনটা দিবে। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকভাবে আসতে পারে। যদি সবচেয়ে সোজা কোশ্চেন দেয় তখন এই লাইনটা দিবে। কথা কি বুঝাইতে পারছি? এই লাইনটা দিবে। যদি আরেকটু কঠিন করে তাহলে এই লাইনটা দিয়ে করবে। তার মানে 1 নম্বর এক্সাম্পলটা কোন কোন ফরম্যাটে আসতে পারে, প্রত্যেকটা ফরম্যাটই শিটে দেয়া আছে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি টাইপ 5-এর আমি আরও কয়েকটা অঙ্ক করাবো। তার আগে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি।
যদি ডান হয় তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। টাইপ 5-এর আমি আরও বেশ কয়েকটা ম্যাথ দেখাবো নিয়মগুলো বোঝানোর জন্য। টাইপ 5 খুব ইজি জিনিস। ওরে দেব রে ভাইয়া, আমি তো মাত্র একই আছি, 2 করাবো আগে 1 বুঝছেন কিনা। ও বোর্ডের কাহিনী হচ্ছে এই পর্যন্ত দেখা রেঞ্জ না। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? সব একটু লেখেন তো। আচ্ছা, এবার আমি 2 নম্বর এক্সাম্পলটা করাবো। তার আগে 1 মিনিট আর একটু কথা বলি। আগামীকালকে রাত 10টায় আপনাদের তো ক্লাস হয় কি শনি সোম বুধ রাত 10টায় প্রিলির ক্লাস, তাই না? আগামী বৃহস্পতিবার মানে কালকে বৃহস্পতিবার, পরের রবিবার, তারপরের মঙ্গলবার, এই 3 দিন রাহাত জব ম্যাথে রাত 10টায় লগারিদমের রিটেন ক্লাস হবে। যারা লগারিদমের প্রিলিটা সবগুলা ক্লাস করছেন তারা লগারিদমের রিটেনের 3টা ক্লাস করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? আপনি তো রিটেন ক্যান্ডিডেট না, আপনি তো প্রিলির ক্যান্ডিডেট, তারপরে আপনি লগারিদমের রিটেন ক্লাস করবেন। প্রশ্ন হচ্ছে কেন? আপনি লগারিদমের রিটেন ক্লাস করে রিটেনে কী ধরনের একটা চ্যাপ্টার পড়তে হয় এটার ধারণাটা নেবেন, এবং ধারণাটা নেওয়ার সময় আপনি যে জিনিসটা বুঝবেন যে আপনি যদি প্রিলির লগারিদম খুব ভালো পারেন তাহলে রিটেনের লগারিদম ধরতে আপনার খুব বেশি একটা সমস্যা হয় না। এই ক্লাসটা আপনাকে আমি এই কারণে করতে বলতেছি যাতে আপনি যখন 44তম রিটেনের প্রিপারেশন নেবেন তার আগে আপনার ভিতর মাথায় সবসময় একটা জিনিস কাজ করবে যে রাহাত ভাইয়ের কাছে যে পড়তেছি বা এত প্রিলি পড়ায়, এই পড়া দিয়ে কি লিখিত কিছু হয়? এই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাকে লিখিত 3টা ক্লাসই ফ্রি করার সবারই সুযোগ দিচ্ছি। করলে আপনি যেটা বুঝবেন যে আমি যদি প্রিলির ক্লাস ঠিক মতো পারি, লিখিতর যে কোনো একটা অধ্যায় অটোমেটিক 50% পারি। এটা বোঝার জন্যই আপনি লগারিদমের রিটেনের 3টা ক্লাস করবেন। এরপর আর কোনো রিটেনের ক্লাস আপনার করা লাগবে না। যে আপনি প্রিলি যে প্রপারলি পড়বেন, খুব ভালো মতো যে প্রিলি শিখতে হবে এটা বোঝার জন্য আপনি রিটেনের ক্লাসগুলো করবেন। রিটেনের ম্যাথ আলাদা শিখা লাগে না। প্রিলির সময় প্রিলির মতো করে প্রিলি পড়েন, তাহলে রিটেনে কত কাজে লাগে এটা আপনি আগামী 3টা ক্লাস করলে বুঝবেন। যেন আমার সাজেশন হবে সবার প্রতি রিটেনের লগারিদমের 3টা ক্লাস করেন, কারণ আপনাকে তো ভবিষ্যতে 44 রিটেনের প্রস্তুতি নিতে হবে। যখন 44 রিটেন করবেন তখন যাতে বুঝতে পারেন যে আসলে প্রিলির সাথে রিটেনের সম্পর্কটা কিভাবে পড়তে হয়। কারণ আপনাদের অনেকেই শিখাইছে রিটেন ম্যাথ শিখো, বড় বড় রিটেনের লগারিদমের ম্যাথগুলো শিখেন, এগুলা শেখার দরকার নেই। এটা বোঝার জন্য কালকের ক্লাসটা করেন। আচ্ছা, এবার আসেন 2। আচ্ছা ভাই, আমি শুধু এই একটা অংশ দেখাচ্ছি, এই একটা অংশ যদি পারেন বাকি সবগুলো একই নিয়মে করবেন। আচ্ছা, এইটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার q। এটারে লেখা যায় কি? a টু দি পাওয়ার p মাইনাস q লেখা যায়। a টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার q, এটারে কি লেখা যায়? a টু দি পাওয়ার p মাইনাস q। আর এতটুকু কি? p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। আচ্ছা, আপনি বীজগাণিতিক সূত্রাবলী যখন পড়বেন অথবা যখন পড়ে আসছেন বা ছোটবেলায় যখন পড়ছেন তখন আপনি জানেন কি পি কিউব মাইনাস কিউ কিউব মানে হচ্ছে কি পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। যারা অতীতে ছোট ছিলেন, ছোট থাকার সময় এই সূত্রটা সবাই শিখছিলেন। পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র কি? পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে এটা কি সূত্রে পড়ছে না? তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? এ টু দি পাওয়ার পি কিউব মাইনাস, এরকম করে বাকি প্রত্যেকটা ফর্মুলায় পড়বে। মানে সোজা বাংলা, আপনি এই প্রথম অংশটা যদি পারেন, প্রথম অংশে আপনি যা করবেন বাকি অংশে আপনি তাই করবেন। তারপর এ টু দি পাওয়ার যে পাওয়ারগুলো আছে এগুলোরে আগের মতো করে যোগ করে দেবেন এক নম্বর করে। আমি কি বুঝাতে পেরেছি? জাস্ট এই ফর্মুলাটা জানতে হবে।
এই ফর্মুলা এখন অনেকের হয়তো মনে নাই, একটু রিকল করেন, এখন মনে হয়েছে। আবার যখন বীজগাণিতিক সূত্রগুলি পড়বেন তখন সবগুলো সূত্র তো আবার শিখবেন, সুতরাং এগুলো তখন পারবেন। এটাকে আমি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল টু ডান। আমি গত ক্লাসে বলছিলাম যে সূচকের প্রথম ক্লাসটা একটু কষ্ট হবে, এরপরের ক্লাসগুলো খুব ইজি। কথা কি সত্য না মিথ্যা একটু কমেন্টস করেন। এই কথা কি সত্য না মিথ্যা একটু কমেন্টস করেন। আমি প্রথম দিন বলছিলাম সূচকের প্রথম ক্লাসটাই কষ্ট হবে, এরপরের ক্লাসগুলো খুব ইজি। আজকের ক্লাস কি ইজি না? এক্সাম্পল টু কি ডান হয়েছে? আচ্ছা, সাউন্ডটা ভাই আমি দেখি আর একটু কি করা যায়। আমি শুক্রবার দিন আবার পুরো সাউন্ড সেটআপটা দেখি নতুন করে কিনা যায় কিনা। সাউন্ডটা বুঝতেছি না, কাহিনীটা কি, সাউন্ডের নতুন কি সাউন্ড নিলাম। আচ্ছা, আমি সাউন্ডটা ভাই আগামী শুক্রবার দিন দেখি আর একটু ভালোভাবে সমাধান করা যায় কিনা। বেশি ভালো করতে গেছিলাম তো ঝামেলা হয়ে গেছে। এক্সাম্পল টু কি ডান হয়েছে? সাউন্ড কি এখনো ঠিক হয় নাই? ঠিক হয়েছে, একটু বলেন তো। সাউন্ড সম্পর্কে কি লেখেন তো সবাই, সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় লেখেন সাউন্ড ওকে, সাউন্ড ক্লিয়ার না হলে লেখেন সাউন্ড নট ওকে। সাউন্ড যদি ক্লিয়ার হয় তাহলে লেখেন ওকে, আর ওকে না হলে লেখেন নট ওকে। আমি দেখতেছি, দাঁড়ান। আমাদের এই ভাষায় এখন ফ্যামিলি কথা তো এখন বাসায় কারণ হতে পারে। এখন কি ঠিক আছে? আসতেছি নতুন করে লাগিয়ে। আমি ক্লাসটা কেটে দিয়ে আবার নতুন করে লাগিয়ে আসতেছি।